আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে তিস্তা প্রকল্প সহ মিয়ানমার হয়ে চীনে করিডোরের বিষয়ে আলোচনা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। ভারতের পুশিনের চেষ্টা যথাযথ নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ওসমান হাদির হত্যাকারী ও বেনজিরকে ফিরিয়ে আনার আশা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, জামায়াতের অভিযোগ। যে কোনো ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং বিশ্বকাপের নক আউট রাউন্ডে নিশ্চিত 19 ও বাদ 8 দল। সব ম্যাচ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে ভালো বন্ধু। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা জানিয়েছেন, মিয়ানমার হয়ে চীনে একটি করিডোর করার বিষয়ে আলোচনা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। রোহিঙ্গা ইস্যুতেও ইতিবাচক ভূমিকা রাখতে চায় চীন। প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন তারা। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের বেইজিং থেকে রাহুল রায়ের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের চীন সফর শুধু কূটনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং আত্মবিশ্বাস, মর্যাদা আর শক্ত বৈশ্বিক অবস্থানে যাওয়ার এক সফর। সফরের শেষ দিনে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর শুরু হয় একান্ত আলোচনা। বৈঠক হয় দুই দেশের প্রতিনিধি দলেরও। পরে বৈঠক আর প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিক আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। এখানে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে, যেখানে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পৃক্ততা, উন্নয়ন, এ ধরনের বহুপাক্ষিক বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের যে ধারাতে আমরা এসে পৌঁছেছি সেটাকে ধারণ করে কিন্তু একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সুসম্পর্ক ইনশাল্লাহ নিশ্চিত করব। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও অংশীদারিত্বের বার্তাও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। China is ready to align with Bangladesh's development. তারেক রহমান যদি তাদের পাশে থাকেন, একসাথে কাজ করেন, তাহলে ইউনাইটেডলি with united strength we can be the united strength of the global south together. এবং এর সাথে আরো গুরুত্ব দিয়ে বলছেন, এই ফ্রেন্ডশিপটা বা এই সম্পর্কের বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, it will be a long-term commitment of the People's Republic of China. বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এক চীন নীতিতে বিশ্বাসের কথা। দুই নেতার বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্ককে আরো গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এর আগে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, কৃষি, প্রযুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে 17টি সমঝোতা হয়। বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়ন অংশীদারিত্ব আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, সংযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়। এর আগে চীনের ঐতিহাসিক ভিয়েনআনমেন স্কয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রদ্ধা জানান চীনের বিপ্লবী বীরদের প্রতি। পরে গ্রেট হলে বৈঠক করেন চীনের ন্যাশনাল কংগ্রেস পার্টির স্ট্যান্ডিং কমিটির সভাপতি ঝাও লোজির সঙ্গে। সবশেষে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনের এই সফর শুধু কয়েকটি সমঝোতা নয়, বরং বাংলাদেশ চীন সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করেছে অনেকটাই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া উষ্ণ অভ্যর্থনা, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক এবং বাণিজ্য, বিনিয়োগ আর তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতার অঙ্গীকার, সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন মূল চ্যালেঞ্জ সফরে দেয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এর সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেয়া। চীনের বেইজিং থেকে রাহুল রায়, চ্যানেল আই। চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল 5:16 চায়না সাদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত 7:45 ঢাকায় পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, সরকারের মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে দলের চেয়ারম্যানকে স্বাগত জানান। ভারত যেভাবে পুশ ইনের চেষ্টা করছে তা যথাযথ নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, একজনকেও দেশে পুশ ইন করতে দেয়া হচ্ছে না। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাত সরকারকে প্রয়োজনীয় তথ্য দেয়া হয়েছে, তবে এখনও জবাব পাওয়া যায়নি। ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে সরকার আশাবাদী বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মাদক নির্মূলে আইন সংশোধন, আধুনিকায়ন ও কঠোর প্রয়োগের বার্তা দিয়েছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে বর্তমান সরকার বদ্ধপরিকর। সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও ভারত থেকে ওসমান হাদির হত্যা মামলার আসামিদের ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউই গভর্নমেন্টের ফেডারেল পুলিশ বেনজিরকে গ্রেপ্তার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে এই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনও কিছু জানানো হয়নি। আশা করি খুব শিগগির জানানো হবে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে পুশিন ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি, আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। প্রত্যেকটা বর্ডারে যেখানে যেখানে পুশিনের চেষ্টা হচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে। কাউকে ধরে বর্ডারে পুশিন করিয়ে দেওয়া এটা যথাযথ প্রক্রিয়া নয়। যদি সেরকম কোনো নাগরিক আমাদের থাকে সেই দেশে, তাদের তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাতে পারে। অনলাইন জুয়াসহ ডিজিটাল অপরাধ, মানি লন্ডারিং প্রতিরোধ ও এলিট ফোর্স সংস্কারে নতুন আইন করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় মজলিসের শুরার বৈঠকে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন। ফ্যাসিবাদ নতুন বা পুরাতন নয়, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াত সোচ্চার থাকবে মন্তব্য করে জামায়াতের আমির দেশের মানুষকে ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। তাফিমুল ইসলামের রিপোর্ট।
রাজধানীর মগবাজারে আলফাল্লা মিলনায়তনে জামায়াতে ইসলামী নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসের শুরা বৈঠক। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত মজলিস শুরার সম্মানিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াতের আমির অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই তার। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হয় দেশের কোনো পরিবর্তন আসেনি মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, দাবি আদায়ে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমাদের লড়াই হবে সকল অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে ইনশাআল্লাহ। ফেসিবাদ নতুন পুরাতন কিছুই বুঝি না, যেখানেই ফেসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ ইনশাআল্লাহ। ফেসিবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, অনেক ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছেন, হয়তোবা আরও ত্যাগ এবং কুরবানির জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালন করছেন পবিত্র আশুরা। ঢাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে শিয়া মতাবলম্বীরা। চকর মালিথার রিপোর্ট। আরবি হিজরি চন্দ্রবর্ষের প্রথম মাস মহরম, আর মহরমের 10 তারিখ পবিত্র আশুরা। পৃথিবীর শুরু থেকেই মহরমের 10 তারিখ তাৎপর্যপূর্ণ এবং পূর্ণময়। মুসলিম উম্মার অনেকের কাছে দিনটি আশুরা নামেও পরিচিত। হাজারো নবী রাসূলের দোয়া এদিন কবুল করেছিলেন মহান আল্লাহ তাআলা। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 61 হিজরির এই দিন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জিহাদে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। পবিত্র আশুরায় নফল নামাজ ও রোজা সহ নানা ইবাদত করেন সারা বিশ্বের মুসলমানরা। শিয়া মতাবলম্বী মুসলমানরা রাজধানীর হোসেনি দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা বের করে। তাজিয়া মিছিল নিরাপদ এবং নির্বিঘ্ন করতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ এই শোভাযাত্রার পুরোটাই ছিল শোকের মাতম। ইসলামে গুরুত্বপূর্ণ মাস মহরম। আশুরার ওই ত্যাগের শিক্ষাকে জীবনে বিভিন্ন ক্ষেত্রে লালন করার চেষ্টা করেন মুমিন মুসলমানরা। তবে আশুরার মূল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার আনোয়ার সিমেন্ট শিট ফিফা বিশ্বকাপ 2026। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো। তাই বুদ্ধি করে আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978।
48 দল আর 104 ম্যাচের বিশ্বকাপ ফুটবল পাড়ি দিয়েছে অর্ধেকটা পথ। শুক্রবার সকাল পর্যন্ত হয়েছে 56টি ম্যাচ। গ্রুপ পর্বের আর 16টি ম্যাচ বাকি। 12 গ্রুপের মধ্যে 6টি গ্রুপের সব ম্যাচ শেষ। এর মধ্যে রাউন্ড অফ 32-র জন্য 19টি দলের টিকিট নিশ্চিত হয়েছে, বাদ পড়েছে 8টি দল। বাকি 21টি দল অপেক্ষায় 13টি জায়গার জন্য। নিয়ম অনুযায়ী 12 গ্রুপের প্রতিটির শীর্ষ 2টি দল এবং তাদের সঙ্গে সেরা 8টি তৃতীয় স্থান লাভকারী দল রাউন্ড অফ 32-তে খেলবে। 28 জুন থেকে 3রা জুলাই হবে রাউন্ড অফ 32-র ম্যাচ। এই রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত সবকটি ম্যাচ হবে নকআউট ভিত্তিতে। এ পর্যন্ত রাউন্ড অফ 32-র 4টি ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি চূড়ান্ত হয়েছে। 28 জুন লস অ্যাঞ্জেলেসে সাউথ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের আসল লড়াই। পরদিন হিউস্টনে রাত 11টায় ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। 30 জুন সকাল 7টায় নেদারল্যান্ডসের প্রতিদ্বন্দ্বী মরক্কো। 2রা জুলাই যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার। জার্মানি বধের পুরস্কার পেল ইকুয়েডরের জনগণ। বিশ্বকাপের মঞ্চে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর উপহার হিসেবে দেশটিতে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল বাতিল হওয়া নিয়ে ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। নিলামে উঠতে যাচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত গোলের বলটি। আর রাউন্ড অফ 32-তে মাঠে নামার আগে ব্রাজিলকে হারানোর স্মৃতি রোমন্থন করলেন জাপানের কোচ। সানিয়া তন্ময়ের রিপোর্ট। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় এক জয় উপহার দিয়েছে ইকুয়েডর। গ্রুপ ই এর শেষ ম্যাচে শক্তিশালী জার্মানিকে 2-1 গোলে হারিয়ে শেষ 32-এ জায়গা করে নেওয়ার পর পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সেই আনন্দকে আরও বিশেষ করে তুলতে জাতীয় ছুটি ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। স্কটল্যান্ডের বিপক্ষে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে ভিনিসিয়াসের করা গোল ভিআর দেখে বাতিল করেন মেক্সিকান রেফারি সিজার রামোস। এই বিষয়ে ফিফার কাছে অভিযোগ করেছে সিবিএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, রেফারি রামোসের এই সিদ্ধান্ত শুধু ব্রাজিলের জন্যই নয়, স্কটল্যান্ডের খেলোয়াড়দের জন্যও বিস্ময়ের ছিল। নিজেদের অভিযোগ জোরালো করতে টুর্নামেন্টে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির একটি গোলকে উদাহরণ হিসেবে টেনেছে তারা। 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করার অভিযোগ উঠেছিল ডিয়েগো ম্যারাডোনার বিরুদ্ধে। পরবর্তীতে গোলটি পরিচিত লাভ করে হ্যান্ড অফ গড নামে। সেই বলটি এবার বিক্রির জন্য উঠছে নিলামে। স্মরণীয় এই ম্যাচের বলটির প্রাথমিক দাম ধরা হয়েছে $25 লাখ। ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার পরই কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়িয়েছে জাপান। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে নামের ভারে চাপে পড়ে নয়, আত্মবিশ্বাস নিয়েই ম্যাচটির দিকে তাকিয়ে আছে এশিয়ার প্রতিনিধিরা। আমি মনে করি ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি জাপানি ফুটবলের জন্য নিঃসন্দেহে একটি দারুণ অভিজ্ঞতা। অবশ্যই তারা অত্যন্ত শক্তিশালী দল, তবে আমাদের জয়ের সুযোগ আছে। আমরা এই প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছি এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। জাপানে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে আমরা ব্রাজিলের বিপক্ষে জয়লাভ করেছিলাম। আমরা এমন এক ব্রাজিলিয়ান দলের মুখোমুখি হতে যাচ্ছি যারা নিজেদের সেরা খেলাটি উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ম্যাচের অপেক্ষায় আছি। সোমবার রাত 11টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 589 জন ও আহত প্রায় 4,500। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকেই। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নারী নেতৃত্ব বিকাশে মানবিক মূল্যবোধ শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন আন্তর্জাতিক ইনার হুইলের সভাপতি কে মোরল্যান্ড। ইনার হুইল ডিস্ট্রিক্ট 345-এর 12তম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে একথা বলেন তিনি। সুলতানা হিমুর রিপোর্ট। জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হল ইনার হুইল ডিস্ট্রিক্ট 345-এর 12তম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি 2026। আয়োজনে যোগ দেন ইনার হুইলের বিভাগীয় ক্লাবের সদস্যরা। ডিস্ট্রিক্ট 345-এর চেয়ারম্যান মুশাইলা করিম গত 1 বছরে ক্লাবগুলোর কাজের পরিধি তুলে ধরেন।
আয়োজনে প্রথমবারের মতো যোগ দেন আন্তর্জাতিক ইনার হুইলের সভাপতি কে মোরল্যান্ড। নারী নেতৃত্ব বিকাশে মানবিক মূল্যবোধ শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। When you think about it, leadership is a fundamental aspect of society and is required in many settings outside of the political and corporate worlds. There are many different types of leaders. All of us, all members of Inner Wheel, are leaders. We lead within our clubs and districts by guiding and supporting office bearers and members. Led the world and still leading to step up and lead with example. Your call, madam, has enthused us to step up and do anything that would lead our organization to global heights. আয়োজনে ইনার হুইলের সদস্যদের মধ্যে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। খুলনা সুন্দরবনের বনদস্যু দুলাভাই বাহিনীর সাথে কোস্টগার্ড সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শওকত সর্দার নামের একজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে, তবে এ বিষয়ে কিছু জানায়নি কোস্টগার্ড। বাহিনী প্রধান রবিউল ইসলাম সহ 2 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই ঘটনা ঘটে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন 3 বনদস্যুর গুলিবিদ্ধের খবর নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৃহস্পতিবার রাতে কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে বিশেষ অভিযানে ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যদের সঙ্গে রাতব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। ভেনেজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 589 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 3000। ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এবারের দ্বিতীয় ভূমিকম্পটি 1900 সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভেনেজুয়েলাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৈকত দেবনাথের রিপোর্ট। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমে রাজধানী কারাকাসের পশ্চিমে 7.2 মাত্রা, তারপর 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এবারের দ্বিতীয় ভূমিকম্পটি 1900 সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকা থাকা জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, প্রাথমিক মৃত্যু ছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্য। ইউএসজিএসের পূর্বাভাস বলছে, ধ্বংসস্তূপে আটকা থাকা মানুষের সংখ্যা বিবেচনায় প্রাণহানি কয়েক হাজারে পৌঁছাতে পারে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে এবং 10,000-এরও বেশি নিখোঁজ ব্যক্তির তথ্য নিবন্ধিত হয়েছে। ভেনেজুয়েলাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জাতিসংঘের সমস্ত অঙ্গসংস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সৈকত দেবনাথ, চ্যানেল আই। এবার জানাবো কৃষি সংবাদ। দিনাজপুরে আইওটি প্রযুক্তির মাধ্যমে লেয়ার মুরগি পালন করে ভাগ্য ফিরেছে খামারি আবু হোসেনের। এই প্রযুক্তির মাধ্যমে তার লেয়ার মুরগি পালন খামারের উৎপাদনশীলতা বহু গুণ বেড়ে গেছে। এবার জানাবো প্রকৃতি সংবাদ। প্রকৃতির সবুজ ছোঁয়ায় যেন নতুন করে সেজেছে কক্সবাজারের হিমছড়ি পর্যটন কেন্দ্র। তাই তো পথের ধারের বুনো ফুল, নির্মল ঝর্ণাধারা আর প্রকৃতির অপার সৌন্দর্যের টানে হিমছড়ি পর্যটন কেন্দ্রে ছুটে যান লাখো প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা।
নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর হিমছড়িকে ঘিরে বিকশিত হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটনের নানা উদ্যোগ। এবার জানাবো বাণিজ্য সংবাদ। দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বিশ্ববাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের স্বর্ণের দাম কমে প্রতি ভরি 2,23,074 টাকা, 21 ক্যারেট 2,13,043 টাকা, 18 ক্যারেট 1,82,950 টাকা নির্ধারণ করা হয়েছে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। হারারেতে বাংলাদেশ জিম্বাবুয়ের একমাত্র টেস্ট শুরু রবিবার। সিরিজে আরও 3 ওডিআই এবং 3 টি20 ম্যাচ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। জমে উঠেছে 2026 বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতের সমীকরণ। শুক্রবার রাত ও শনিবার সকালে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। শুক্রবার বাংলাদেশ সময়ে রাত 1টায় হাই ভোল্টেজ ম্যাচে এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্লিং হালান্ডের নরওয়ে। গ্রুপ আই এর ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বস্টনে। গ্রুপ আই এর অন্য ম্যাচে একই সময় কানাডা টরন্টোতে মুখোমুখি হবে সেনেগাল ও ইরাক। শনিবার সকাল 6টায় মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও স্পেন। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে হিউস্টনে নবাগত কাবো ভার্দের বিপক্ষে মাঠে নামছে সৌদি আরব। শনিবার সকাল 9টায় জি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশর, ইরান। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কানাডার ভ্যানকুভার ও যুক্তরাষ্ট্রের সিয়াটলে। রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্ট দিয়ে বাংলাদেশ জিম্বাবুয়ের ক্রিকেট সিরিজের পর্দা উঠছে। পূর্ণাঙ্গ এই সফরে টাইগাররা টেস্ট ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে এবং সমসংখ্যক ম্যাচের টি20 সিরিজ খেলবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে তিস্তা প্রকল্প সহ মিয়ানমার হয়ে চীনে করিডোরের বিষয়ে আলোচনা। দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। ভারতের পুশিনের চেষ্টা যথাযথ নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ওসমান হাদির হত্যাকারী ও বেনজিরকে ফিরিয়ে আনার আশা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, জামায়াতের অভিযোগ যে কোনো ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং বিশ্বকাপের নকআউট রাউন্ডে নিশ্চিত 19 ও বাদ 8 দল। সব ম্যাচ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আই এর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।